টর্চার করে আনন্দ পাওয়া, কাউকে নিপীড়ন করে আনন্দ পাওয়া, এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি যে রেপ করবার পরে রেপটাও কিন্তু এক ধরনের নিপীড়ন, এবং তারপরে তাকে মেরে ফেলা, কেটে ফেলা, টুকরো টুকরো করে ফেলা, এটা অ্যাগ্রেশনের পার্ট, অর্থাৎ বাংলায় যেটাকে বলে আগ্রাসন। আমার ভিতরে যে আগ্রাসনটা রয়ে গেছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে, এবং এই আগ্রাসনটা আমাকে আনন্দ দেয়। দ্বিতীয়টা হচ্ছে শিশু প্রেম। আমার রতিজ প্রেমটা হচ্ছে শিশুর প্রতি, এবং যার ফলে 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের মেয়ে, তাকে আমি রেপ করি। এই যে প্যাডোফিলিয়া কালচারটা, এটা কিন্তু আমরা অনেককে, অনেক ভদ্রলোকের মধ্যেও দেখি যে বিয়ে করতে গেলে পরে সে এই ইউনিভার্সিটির মেয়েকে বিয়ে করে না, চলে যায় কলেজে, তারপরে চলে যায় স্কুলের মেয়েকে বিয়ে করতে, এবং যার কারণে বাল্য বিবাহটা আবার কিন্তু আমাদের দেশে ফিরে আসছে। তো এগুলো কিন্তু নিউরোবায়োলজিক্যাল প্রবলেম। হ্যাঁ, টেস্টোস্টেরন লেভেলটা পুরুষের মধ্যে যদি হাই হয় তখন কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এগুলো আমাদের কিন্তু আলোচনা করা উচিত ছিল, যে এই প্যাডোফিলিয়া, এবং এই প্যাডোফিলিয়াটা আরও মজার ব্যাপার, আমরা দেখি যে আমাদের সংস্কৃতির মধ্যে আবার এটা প্রথিত। ধর্মীয় সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, তার মধ্যেও কিন্তু আমরা এটাকে নিয়ে এসেছি। এবং ওই যে অনেকগুলো বিয়ে করতো, তার মধ্যে ছোট বউ, যে তার আবার একটা নামও দেওয়া হয়েছিল রাঙ্গা বউ। সে ছোট পুতুলের মতো, বউ হবে পুতুলের মতো। তো এই যে একটা কালচারাল স্ক্রিপ্ট আমরা তৈরি করি, এখান থেকে কিন্তু প্যাডোফিলিয়া আমাদের দেশে প্রসারিত হয়। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই শিশু ধর্ষণ এবং তাকে হত্যা করার ব্যাপারে আমার যেটা মনে হয় যে এটা আমাদের আলোচনা করা দরকার, এবং এগুলোর সাথে গোটা সামাজিক পরিবেশটা এটাও জড়িত, কারণ এটাও কি করে এটাকে উস্কে দেয়। তো যেই কারণে আমার অর্থনীতিকে বোঝা দরকার, যেখানে আনএমপ্লয়মেন্ট থাকে, বেকার যুবক থাকে, তাদের মধ্যে হতাশা থাকে। এইখানে আমরা এই পলিটিক্যাল ব্যাপার যেটা দেখি, ক্ষমতার এই রেপটাকে আমরা পুরুষের ক্ষমতার একটা বহিঃপ্রকাশ হিসেবেও আমরা কিন্তু এটা আলোচনা করতে পারি। এবং পুরুষ জানে তার পৌরুষত্ব প্রমাণের একটা উপায় হচ্ছে নারীকে নিপীড়ন করা। এবং এই যে কালচার, যেটাকে বলা হয় পিতৃতান্ত্রিক কালচার, আবার আরেকটা বলা হয় নারী বিদ্বেষী কালচার, মিসোজিনি, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে। এবং সেখান থেকেই কিন্তু ওই যে মেয়ে তো মানুষ না, মেয়ে হচ্ছে ভোগের বস্তু। এই যে অবজেক্টিফিকেশন আমরা করি মেয়েদেরকে, তো সেইখানে তার কাছে কিন্তু কখনো মনে হয় না যে সে একটা অপরাধ করছে, যে এটা নৈতিকতার বাইরে। এই কালচার তাকে এটাকে অত্যন্ত স্বাভাবিক করে তোলে। এটা কি সামাজিক অবক্ষয় বা এই জায়গাগুলোর একটা অংশ কিনা? না, তার কারণ অবক্ষয় বলতে আমরা যা বুঝি সেটা না, কারণ এই জিনিসগুলো প্রাচীনকালেও ছিল। প্রাচীনকালে আমরা যদি মনুসংহিতার মধ্যেও পড়ি, 9 বছর বয়সে বিয়ে দিয়ে দিত, এবং বলা হতো যে মেয়েরা তার পিতৃগৃহে রজ দর্শন করবে না, তাইলে সে পাতকী হবে, বাবা মা পাতকী হবে, তো তারা নরকে যাবে। এবং সহমরণের একটা ব্যবস্থা ছিল না, বিধবা বিবাহ সম্ভব ছিল না। এখন 9 বছর বয়সে বিধবা হয়েছে, সে এইভাবেই থাকবে, এবং সে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে তাকে। তো এই জিনিসগুলো আগেও ছিল, এবং আগেও পুরুষরা, বিশেষ করে কুলীন ব্রাহ্মণরা,
তারা অনেকগুলো করে বিয়ে করত। মানে এটা 1901 সালে ইন্ডিয়ার যে সেন্সাসটা হয়, হারবার্ট রিজলে এটার একটা সংক্ষিপ্ত সংস্করণ করেন, পিপলস অফ ইন্ডিয়া, এবং সেখানে উনি অনেকগুলো গল্প করেন যেখানে একজনের 90 থেকে 100টার উপরে বউ এবং তার ছেলে মেয়ের সংখ্যাও একাধিক, এবং তাকে একটা রোল কলের খাতা ব্যবহার করতে হতো তার ছেলে মেয়েদের নাম লিখে রেখে। তো ওগুলোকে তো আমরা অবক্ষয় বলবো না, অবক্ষয় শব্দটা আমরা এমনি ব্যবহার করি, কিন্তু আসলে প্রতিটি সমাজেই তার স্তরে কতকগুলো এরকম সমস্যা থাকে এবং ওগুলোকে আমরা অবক্ষয় বলি। হ্যাঁ, কিন্তু এটা যে ধীরে ধীরে হচ্ছে তা তো না, অবক্ষয় ধীরে ধীরে হতে হয়।